সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 আগস্ট শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম সরকারের তৃতীয় কার্যকালের 100 দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 1,46,550টি বাসগৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে বলে মন্ত্রী অতুল বরার প্রকাশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিকাশ দর হত্যাকাণ্ডে এসআইটি তদন্তের দাবিতে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে প্রতিবাদ মিছিল। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম। শিলংয়ে হিংসার ঘটনায় কেএসইউ এর 3 শীর্ষ নেতা 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে। বাগাবাজারে ট্রাক আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা ও মহিলাকে মারধরের অভিযোগ, গ্রেফতারের দাবি এবং সিএএ বড় রদবদল। জেলাশাসকের হাতেই এবার নাগরিকত্বের চাবিকাঠি। অসম, পশ্চিমবঙ্গ সহ সীমান্ত লাগোয়া 6 রাজ্যে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম সরকারের তৃতীয় কার্যকালের 100 দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 1,46,550টি বাসগৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে বলে মন্ত্রী অতুল বরার প্রকাশ। অসম রাজ্যে বিজেপি শাসিত এনডিএ সরকারের তৃতীয় কার্যকালের প্রথম 100 দিনে গ্রামাঞ্চলের উন্নয়ন ও জনসাধারণের জীবনের গুণগত মান উন্নত করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী অতুল বরা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা উল্লেখ করে মন্ত্রী বরা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে গত 12 মে থেকে 19 আগস্ট পর্যন্ত অসম রাজ্যে 1,46,550টি বাসগৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া গত 100 দিনে বিবিজি, রামজি এবং এমজি এনরেগা প্রকল্প সফলভাবে রূপায়ণ করা হয়েছে বলে শ্রী বরা উল্লেখ করে তিনি বলেন যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে অধিক দক্ষ এবং জনমুখী করে তোলার লক্ষ্যে 460টি প্রশিক্ষণ কার্যসূচির মাধ্যমে 16,999 জন পঞ্চায়েতি রাজ প্রতিনিধি এবং আধিকারিক কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই মধ্যে 11,050 জন পঞ্চায়েতি রাজ প্রতিনিধি এবং 5,949 জন জেলা, খণ্ড ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিক কর্মচারী রয়েছেন। অপরদিকে অসম রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে অসমের সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আপার আসামের 4টি জেলার জন্য রাজ্য সরকারের গ্রহণ করা সহায়তা ও পুনর্বাসন অভিযানের বিভিন্ন দিক অবগত করেন। তিনি অসম সরকারের নতুন কার্যকালের 100 দিনের গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবগত করেন। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী জলসেচের পরিকাঠামো সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী জল সংরক্ষণ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে জল জীবন মিশন অধিক শক্তিশালী করার উপায় এবং বিভিন্ন বিলের পুনরুজ্জীবিত বিষয় নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। অপরদিকে বিকাশ দর হত্যাকাণ্ডে এসআইটির তদন্তের দাবিতে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে প্রতিবাদ মিছিল। বিকাশ দর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য চক্রান্তের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার পাতারকান্দিতে বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। পাশাপাশি করিমগঞ্জের লোকসভা আসনের প্রাক্তন কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পাতারকান্দি থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। বিজেপির পাতারকান্দি লোয়ারপা মণ্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় 4 শতাধিক মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি। বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাতারকান্দির রাজপথ। বাজারজোড়া জিপির ছাগলমা গ্রামের বাসিন্দা
স্থানীয় বিজেপি বুথ সভাপতি ও আরএসএস কর্মী বিকাশ দর গত 12 আগস্টে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে নিখোঁজ হন। প্রায় 48 ঘন্টা পরে বাজারচড়া থানার যোগীচড়ার একটি পরিত্যক্ত ভবন থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আব্দুল হক সহ কয়েকজনকে গ্রেফতার করেছে। মিছিল শেষে আন্দোলনকারীরা পাতারকান্দি সার্কল কার্যালয়ে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে 5 দফা দাবি সংবলিত স্মারকপত্র জমা দেন। দাবিগুলির মধ্যে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে এসআইটি গঠন করে তদন্ত করা, পলাতক অভিযুক্ত ও সহযোগীদের গ্রেফতার, ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার ব্যবস্থা করা, হাজারিছড়া, ছাগলমুয়া ও সীমান্তবর্তী এলাকায় স্থায়ী পুলিশ পিকেট ও 24 ঘন্টা টহল, পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পরিবারের একজনকে সরকারি চাকরি এবং নিরাপত্তার দাবিও জানানো হয়েছে। পরে আন্দোলনকারীরা পাতারকান্দির থানায় গিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অভিযোগ, গত 16 আগস্টে তার ফেসবুক লাইভে বিকাশ দর হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য দেওয়া হয়, যা আন্দোলনকারীদের মধ্যে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর হতে পারে বলে তারা মনে করেছে। সংশ্লিষ্ট বক্তব্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীরা স্পষ্ট করেন, তাদের উদ্দেশ্য কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা নয়, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে ন্যায় বিচার দেওয়াই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে গুজব ও সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিকাশ দর হত্যাকাণ্ডের তদন্ত এবং 5 দফা দাবিতে সরকারের পরবর্তী পদক্ষেপ দিকেই তাকিয়ে রয়েছে পাতারকান্দির রাজনৈতিক ও সামাজিক মহল। অপরদিকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি 255 ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ পেয়েছেন 88টি ভোট। দীর্ঘ 35 বছর পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে 2টার পর সংসদ ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 5টায় তা শেষ হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন 349 জন সংসদ সদস্য। তাদের মধ্যে 6 জন ভোটাধিকার প্রয়োগ করেননি। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। তবে স্বতন্ত্র সংসদের সদস্যরা 2 প্রার্থীর যে কোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ পান। ভোট গ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। এরপর বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। ভোট গ্রহণ শেষে গণনা করা হয় এবং 255 ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অপরদিকে শিলংয়ে হিংসার ঘটনায় KSU এর 3 শীর্ষ নেতা 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে। শিলংয়ে কালো পতাকা বাইক র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন KSU এর 3 শীর্ষ নেতাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার শিলংয়ের জেলা ও দায়রা আদালতের বিচারক এই নির্দেশ প্রদান করেন। পুলিশের হাতে গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার KSU সভাপতি রেমন্ড খারজানা, সহসভাপতি প্রিন্স কেমলাং সানমিয়েট এবং সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ারকে জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, অশান্তি ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শুনানি শেষে আদালত 3 KSU নেতাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে KSU সাধারণ সম্পাদক রুবেল নাজিয়ার অভিযোগ করেন, চলমান আন্দোলন দমন করতেই সরকার সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে। তবে গ্রেফতারের কারণে KSU তাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবে না বলে স্পষ্ট করে দেন তিনি। নাজিয়ার জানান, সংগঠনের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্ত জোরদার করেছে। অন্যদিকে অশান্তির জন্য KSU অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দায়ী করেছে। অপরদিকে বাগাবাজারে ট্রাক আটকে ছিনতাইয়ের চেষ্টা ও মহিলাকে মারধরের অভিযোগ, গ্রেফতারের দাবি।
বাগাবাজারে ট্রাক আটকে চালককে বয় দেখিয়ে জবরদস্তি করার চেষ্টা এবং প্রতিবাদ করতে আসা এক মহিলাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য হয়েছে। অভিযোগ মতে গত 17 আগস্টের দুপুরে ফয়সল আলম লস্করের মালিকানাধীন ASL UEC 3027 নম্বরের ট্রাকটি বাগাবাজার এলাকায় আটকে চালককে বয় দেখিয়ে জবরদস্তি করার চেষ্টা করেন আমজাদ ও তার ভাই আজমল হোসেন লস্কর। ঘটনার খবর পেয়ে ট্রাক মালিকের স্ত্রী বেবি সুলতানা লস্কর ঘটনাস্থলে পৌঁছালে তাকে গালিগালাজ করা সহ ওড়না টেনে ধরা, গাড় ও চুল ধরে ধাক্কাধাক্কি এবং মারধরের অভিযোগ উঠেছে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার ছোট ভাই দিলওয়ার হোসেন আহত হন বলে পরিবারের দাবি। ঘটনার পরে দলাই থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আমজাদ ও আজমল হোসেন লস্করকে এখনও গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা ট্রাকটি শিলচরে দলাই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আক্রান্ত পরিবারের আরও অভিযোগ, এ ঘটনার পর থেকে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি জানিয়েছে তারা। এবং আজকের শেষ খবরটি, CAA কায়ের বড় রদবদল, জেলা শাসকের হাতেই এবার নাগরিকত্বের চাবিকাঠি। অসমে পশ্চিমবঙ্গ সহ সীমান্ত লাগোয়া 6 রাজ্যে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন করে ঘোষণা করছে নাগরিকত্ব আইনের সংশোধিত নতুন নিয়মকানুন। এবার থেকে অসম, পশ্চিমবঙ্গ সহ 6টি সীমান্তবর্তী রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিদেশি আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা সরাসরি চলে গেল জেলাশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট কমিশনারের হাতে। বুধবার জারি হওয়া এই বিজ্ঞপ্তির পরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নাগরিকত্ব 3য় সংশোধনী বিধি 2026 অনুযায়ী অর্থাৎ সিটিজেনশিপ 3rd অ্যামেন্ডমেন্টের রুলসে 2026 জারি করেছে। এতদিন গুজরাটের, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার মতো রাজ্য ও জম্মু কাশ্মীর ও লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চলে নাগরিকত্বের আবেদনে যাচাই করত ক্ষমতাপ্রাপ্ত কমিটি অর্থাৎ এম্পাওয়ার্ড কমিটি এবং মনোনীত আধিকারিকরা। এই ব্যবস্থায় জনগণনা, গোয়েন্দা বিভাগ এবং ডাক বিভাগের মতো একাধিক কেন্দ্রীয় দপ্তরের প্রতিনিধি থাকতেন। এখন সেই গোটা প্রক্রিয়া একজন ব্যক্তির উপর ন্যস্ত হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকই এখন থেকে আবেদন গ্রহণ করবেন, নথিপত্র যাচাই এবং প্রয়োজনে অতিরিক্ত অনুসন্ধান চালানোর ক্ষমতা পেলেন। বিধিতে স্পষ্ট করা হয়েছে, জেলাশাসকের নিজে সন্তুষ্ট হলে তবেই কোনো আবেদনকারীকে যোগ্য বলে বিবেচনা করে নাগরিকত্ব মঞ্জুর করতে পারবেন। আবেদনকারীকে সশরীরে হাজির হয়ে শপথ বাক্য পাঠ করতে হবে, তা না হলে আবেদনে বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? CA অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তারা এই আইনের আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্ত অনুযায়ী ভারতে 6 বছর বসবাসের প্রমাণ দিতে হবে। সেখানে তাদের ক্ষেত্রে বিদেশি নাগরিকের জন্য প্রাদেশিকরণের মেয়াদ 12 বছর।